স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। তিনি ফিরলেন প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে ফিরলেন দেশের মাটিতে এসে। যখন বিমানবন্দর থেকে বের হলেন তখনই তিনি একটু মাটি ছুঁয়ে দেখলেন, এবং সেটাই বোধহয় দীর্ঘদিন একজন সাধারণ মানুষের নিজ মাতৃভূমি পিতৃভূমি নিজের ভূমি ছেড়ে অন্য জায়গা থেকে ফিরে আসার পর যে আবেগ অনুভূতি, সেটার এক ধরনের বহিঃপ্রকাশ। এবং পথে পথে মানুষের যে ঢল, মানুষের যে অভ্যর্থনা, স্বাগত জানিয়ে যে অংশগ্রহণ, সেটি নিঃসন্দেহে একজন রাজনীতিকের জীবনেও এক অসাধারণ প্রাপ্তি। একেবারেই যেই স্থানটিতে 36 জুলাই এক্সপ্রেসওয়ের যে স্থানটিতে অভ্যর্থনার জন্য নির্ধারণ করা হয়েছে, তার ঠিক বামে প্রায় 2 কিলোমিটার বায়ে 300 ফিট সেই কুড়িল অংশটুকু, যেখানে খিলক্ষেত থেকে নেমে তিনি আসলে আসছেন। এবং এই সময়টা পার হতেই ইতিমধ্যে প্রায় ঘন্টাখানেকের বেশি অতিক্রম হয়ে গিয়েছে। সাধারণের মাঝ দিয়ে সেই বাসটি, যেই বাসটি লাল সবুজের বাংলাদেশের সেই পতাকার রঙে রাঙানো, যেই বাসের সামনে উপরে সব দিকেই লেখা সবার আগে বাংলাদেশ, যে স্লোগানটিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 24 পরবর্তী অভ্যুত্থান পরবর্তী সময়ে যে স্লোগানটিকে তার রাজনৈতিক কর্মকাণ্ড, নিজের আগামীর রাষ্ট্রভাবনা, রাষ্ট্র পরিচালনার ভাবনা, বাংলাদেশ নিয়ে ভাবনায় যে স্লোগানটিকে তিনি সর্বাগ্রে রেখেছিলেন, সেই সবার আগে বাংলাদেশ, সেই লেখাটিকে বা লাল সবুজে সেই পতাকায় মোড়ানো বাসে করেই তিনি আসছেন। এবং মানুষের উপচে পড়া সেই চারপাশে, সেই বাসটিকে ঘিরে যে উপচে পড়া ভিড়, সেটি নিশ্চয়ই আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন, ছবিতে দেখতে পাচ্ছেন। এবং এই সমাবেশ স্থলে বা এই অভ্যর্থনা স্থলেও সেই একই রকম অংশগ্রহণ। যেই মানুষগুলো আসলে স্থির হয়ে আছে, যেই সমাবেশ স্থলের ডানে পূর্বাচল, কাঞ্চন ব্রিজ সংলগ্ন সেই পুরো পথ জুড়েই আসলে নেতা কর্মী সাধারণ মানুষের সেই অংশগ্রহণ। আর বামে তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী সেই বাসটি আসছে, সেদিকে তো অংশগ্রহণ আছেই। এর বাইরে রাজধানীর বিভিন্ন এলাকায় আসলে এই সমাবেশের বা এই জনতার, এই নেতাকর্মীদের উপস্থিতির বিস্তৃতি ঘটেছে। যেটুকু বলতে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা এখানটায় যদি বলি, পথে পথে যেমন সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, তারা এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই দিকটায় নিয়ে আসছেন। এবং এখানেও ঠিক একই রকম উপস্থিতি। সোয়াট রয়েছে, পুলিশের বিশেষ যেই বাহিনী, সেই সোয়াট, এবং সঙ্গে র্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়ন, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বা বিএনপি চেয়ারপারসন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নিরাপত্তা নিশ্চিতে যে আলাদা নিরাপত্তা বাহিনী, তাদের অংশগ্রহণ সেসব রয়েছে। এর পাশাপাশি এটুকু বলতে হয়, আপনি শুরুতে যেমনটি বলছিলেন বৃষ্টি, যে টানা উপস্থিতি, অর্থাৎ গতকাল রাত থেকেই যদি ধরি, প্রচণ্ড ঠান্ডার মধ্যে এখনো শৈত্যপ্রবাহ এখানে বিরাজ করছে, তারপরেও সেই নড়চড় নেই। একেবারে সাধারণের অংশগ্রহণ বা উপস্থিতি, গিজগিজ করা উপস্থিতি, টইটুম্বুর উপস্থিতি। যে মানুষগুলো টানা সময় ধরে অপেক্ষা করছেন, কিংবা এত মানুষ নাড়াচড়া করারও আসলে সুযোগ নেই, অর্থাৎ একটু যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন, ব্যাপারটি এরকমও নয়। গায়ে ঘেঁষে আসলে তাদের এই অবস্থান। এর ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। অনেকে, এই যে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ঠিক মঞ্চের সামনে দিয়ে একজনকে স্বেচ্ছাসেবকরা নিয়ে যাচ্ছেন মেডিকেল ক্যাম্পের দিকে, অর্থাৎ 12টি মেডিকেল ক্যাম্প এখানটায় রয়েছে আলাদা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাবের তরফ থেকে এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক যে টিমটি রয়েছে তাদের তরফ থেকে। এর পাশাপাশি 6 শয্যা বিশিষ্ট ফিল্ড হসপিটাল রয়েছে। এর পাশাপাশি রয়েছে ফায়ার সার্ভিসের ব্যবস্থা, অর্থাৎ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণে যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর বাইরে এই যে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, যদিও ছুটির দিনকে কেন্দ্র করে বা ছুটির দিনকে বেছে নেয় তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের জন্য টানা 3 দিনের ছুটি, তারপরেও অনেকেই পথে নেমেছেন বা প্রয়োজন, খুব বেশি জরুরি কাজ, বিশেষ করে বিমানবন্দরে যাত্রী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি আলাদা হেল্প ডেস্ক করা হয়েছে। সেই হেল্প ডেস্কটি বনানীতে রয়েছে। জরুরি প্রয়োজন হলে সেই হেল্প ডেস্ককে সাহায্য নিয়ে মোটরসাইকেল সুবিধা, যানবাহনের সুবিধা, যে কোনো ধরনের সুবিধার ব্যবস্থা আসলে গ্রহণ করা হয়েছে আয়োজক বা অভ্যর্থনা কমিটির তরফ থেকে। মঞ্চের কথা বলতে চাই, এই মঞ্চে দিনের শুরু থেকে আসলে অংশগ্রহণ করেছেন বিএনপির নেতাকর্মী ছাড়াও বিএনপির সঙ্গে দীর্ঘদিন বলা চলে প্রায় 2018 পরবর্তী বা 18 নির্বাচনের পরের সময়টা থেকে যেই রাজনৈতিক দলগুলো যুগপৎভাবে আন্দোলন করে আসছিল সরকার পতনের কিংবা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, সেই যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারাও কিন্তু এখানে এসেছেন। এবং
যে এই দলগুলোর সঙ্গে এক ধরনের আসন সমঝোতা হয়েছে নির্বাচনী, যে নির্বাচন আসন্ন, যে নির্বাচনের কথাই বারবার এই মঞ্চ থেকে, এই উপস্থিতি থেকে উঠে আসছে। 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনকে লক্ষ্য করে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন অন্যতম একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করছেন যারা। সেই নির্বাচনেও যাদের সঙ্গে আসন সমঝোতা করেছে বিএনপি, যুগপৎ আন্দোলনের সেই দলগুলোর নেতারা রয়েছেন। যদি বলতে চাই, প্রথমেই ঢাকা 12 আসন থেকে যিনি বিএনপির সঙ্গে আসন সমঝোতা করেছেন সেই সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তিনি রয়েছেন। ঢাকা 13 থেকে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, যিনি অনিবন্ধিত দল হওয়ার কারণে তিনি আসলে ধানের শীষ প্রতীকে বা বিএনপিতে যোগ দিয়ে নিজ দল বিলুপ্ত করে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 6 থেকে যিনি আসন সমঝোতা হয়েছে যার সঙ্গে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, রয়েছে গণ অধিকার পরিষদের নুরুল হক, নুরুল রাশেদ খান, বিভিন্ন ইসলামী যে দলগুলোর সঙ্গে বিএনপির সমঝোতা রয়েছে বা বিএনপির সঙ্গে এক ধরনের নেগোসিয়েশনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে বৈতরণী পার করতে চায় সেই দলের নেতৃবৃন্দ। রয়েছে বিজেপি বা ঢাকা 17 আসনে যিনি বিএনপির সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন আন্দালিব রহমান পার্থ, বিজেপি চেয়ারম্যান, তিনি উপস্থিত হয়েছেন। তারা আসলে সকলে অপেক্ষা করছেন তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য এই মঞ্চে। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা তারেক রহমানকে বিমানবন্দরেই অভ্যর্থনা জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। রিসিভ করে তারা যে বাসটি আসলে তারেক রহমানকে বহনকারী যে বাসটি আসছে সেই বাসে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ সহ বিএনপি মহাসচিবের নেতৃত্বে তারা। এবং তারেক রহমান দীর্ঘ ভ্রমণ ক্লান্তি পেরিয়েও তিনি এই বাসের সামনে দাঁড়িয়ে আসলে হাত নেড়ে নেড়ে সাধারণকে তাদের অভ্যর্থনার জবাব দিচ্ছেন। আসলে কে কাকে অভিবাদন জানালো সেটি বলা মুশকিল হয়ে পড়েছে এই মুহূর্তটায়, এই ঐতিহাসিক মুহূর্তটায়। এই কারণে যে তারেক রহমান নিঃসন্দেহে একজন রাজনীতিবিদ, দীর্ঘ সময়ের রাজনৈতিক পরিবারেই তার জন্ম, বেড়ে ওঠা, পথ চলা, নিজের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সম্পৃক্ততা, তারপরেও একজন ব্যক্তি মানুষ। সেই ব্যক্তি মানুষ পারিবারিক দুঃখ শোক সেসব কাটিয়ে তিনি বিদেশ বিভুঁইয়ে পড়েছিলেন রাজনীতির নিষ্ঠুর প্রতিহিংসার কারণে কিংবা নিষ্ঠুর কারণে, রাজনৈতিক কারণে, এবং 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন। সেটি একটা বড় উপলক্ষ তার। এবং এই দেশে ফেরায় সাধারণ মানুষ বা দলীয় নেতাকর্মীরা দীর্ঘদিন তাকে নিয়ে তার আহ্বানে সাড়া দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে, ভোটাধিকার অধিকার পুনঃপ্রতিষ্ঠান, যে আন্দোলন সংগ্রামে যে সাহস নিয়ে সক্রিয়ভাবে রাজপথে নেমে এসেছিল, যে সাহস প্রিয় নেতাকে, প্রিয় নেতৃত্বকে, প্রিয় দলের বর্তমান নেতৃত্বকে, এখন আর কেবল উত্তরাধিকার নয় বরং বর্তমান নেতৃত্বকে, যে নেতা তার রাজনৈতিক কর্মকাণ্ড, অভিজ্ঞতা, দক্ষতা, নেতৃত্ব দিয়ে নিজের ক্ষমতা বা নিজের দলের নিজের নেতৃত্বকে সুসংহত করেছেন, সেই নেতাকে স্বাগত জানাতে বা সেই নেতাকে বরণ করে নিতে, এই যে পরস্পরের প্রতি আকাঙ্ক্ষা, সেটির এক ধরনের বহিঃপ্রকাশ আজকের এই 36 জুলাই এক্সপ্রেসওয়েতে বিপুল উপস্থিতির মধ্যে। আমরা যেটুকু দেখতে পাচ্ছি আসলে প্রত্যেকেই পথের দিকে তাকিয়ে আছেন। এখন এই পথ আর সেই এক সময় যেমন নেতাকর্মীরা তাদের দলের নেতার নির্দেশনার দিকে তাকিয়ে থাকতেন স্কাইপেতে, অনলাইনে, ভার্চুয়ালি, নানানভাবে, এখন আর সেটি নয়। এখন এই পথ বাংলাদেশের মাটিতে নেমে আসার পর শুধুমাত্র ঠিক গন্তব্যে পৌঁছানোর পথের দিকে তাকিয়ে, অর্থাৎ কখন এই 300 ফিটের এই পুরো সড়ক পেরিয়ে অভ্যর্থনা স্থলে এসে হাজির হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উপস্থিত জনতার উদ্দেশ্যে যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় এক পলক দেখার জন্য কিংবা কেবলমাত্র দূরে থেকেও নিজ চোখে না দেখেও শুধুমাত্র ঐতিহাসিক এই মুহূর্তটায়, ঐতিহাসিক এই দিনে, ঐতিহাসিক এই ক্ষণে নিজের সাক্ষ্য হওয়ার জন্য অপেক্ষা করে আছেন, সেই সব মানুষগুলো আসলে শুধুমাত্র তারেক রহমানের এই মঞ্চে এসে দাঁড়ানোর অপেক্ষায়। আমরা দেখতে পাচ্ছি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বারবার মাইক্রোফোনে নেতাকর্মীদের আর খানিকটা সময় অপেক্ষার আহ্বান জানাচ্ছেন, সুশৃঙ্খল থাকার আহ্বান জানাচ্ছেন।
বাদশাহ প্রেসিডেন্ট জিয়াকে বললেন, তোমার দেশের মানুষ কর্মঠ। এই নেতাকর্মী উপস্থিত যারা রয়েছে তাদের হাতে হাতে দলীয় পতাকা, হাতে হাতে দেশের পতাকা এবং কারো কারো হাতে হাতে নানান প্লেকারে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি। সেই সঙ্গে রয়েছে ধানের শীষ প্রতীক, অর্থাৎ বিএনপির যেই প্রতীক ধানের শীষ, যেটি আগামী নির্বাচনের অর্থাৎ আসন্ন দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, সেই প্রতীক নিয়ে হাজির হয়েছেন তারা। এবং নেতাকর্মীরা অনেক বেশি উজ্জীবিত, অনুপ্রাণিত এই অর্থে যে নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের মাটিতে থাকা বা দেশের মাটিতে আসা এবং নির্বাচনকালীন সময়ে প্রচার প্রচারণা বা নির্বাচনী কার্যক্রম যখন পরিচালিত হওয়া শুরু হবে, সেই সময় তারেক রহমানের বাংলাদেশে অবস্থান সেটি তাদের আগামী নির্বাচনী প্রতিযোগিতায় এক ধরনের গতি সঞ্চার করবে বলে মনে করে সাধারণ নেতাকর্মীরা। এবং এই নেতাকর্মীদের অর্থাৎ আজকের দিনে যারা এখানটায় উপস্থিত রয়েছেন তারা কিন্তু দেশের নানা প্রান্ত থেকে আসা, যেটি বারবার উল্লেখ করতে হয়। এই মুখগুলো দেখতে কেউ আসলে সুনির্দিষ্ট করে বলতে পারবে না যে সে এই দলের নেতাকর্মী, কেননা এখানে তরুণ রয়েছে, তরুণ ছাত্র মুখ রয়েছে, এখানে প্রবীণ রয়েছে, এখানে নারী রয়েছে, এখানে বিভিন্ন বয়সী মানুষ যেমন রয়েছে, শ্রমিক রয়েছে, কৃষক রয়েছে, নানান ধরনের পেশাজীবী মানুষের এক ধরনের সম্মিলন ঘটেছে। এই মানুষগুলো আসলে উৎসাহ নিয়ে তাদের এক ধরনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এখানে উপস্থিত হয়েছেন, যেটি বারবার উল্লেখ করতে হয়। বিরল উপস্থিতি এবং বিরল উপস্থিতি, এত বিপুল সংখ্যক সাধারণের সমাগম সাম্প্রতিক ইতিহাসে তো নয়, বাংলাদেশের ইতিহাসে আসলে কবে কখন এমন করে ঘটেছিল সেটি বলা মুশকিল। এবং নেতাকর্মীরা বলছিলেন, বিএনপির তরফ থেকে বলা হচ্ছিল এই উপমহাদেশেই এমন উপস্থিতির ঘটনা আসলে বিরল, নজিরবিহীন। এবং বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি ঐতিহাসিক দিন, ঐতিহাসিক মুহূর্ত। 17 বছরের নির্বাচিত জীবন শেষে একজন রাজনৈতিক নেতৃত্বের বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন বা দেশে প্রত্যাবর্তন, দেশে ফেরা, নিজ ভূমিতে ফেরা। এই ফেরার সঙ্গে অনেক কিছু আসলে জড়িয়ে আছে, যেমন সর্বশেষ অভ্যুত্থান জড়িয়ে আছে ভীষণভাবে, কেননা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই পতিত সরকারের পতন ঘটেছিল, যেই সরকারের নানান ধরনের বিধিনিষেধের বেড়াজালে পড়তে হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এমনকি তার বক্তব্যের সম্প্রচারেও নিষেধাজ্ঞা ছিল, দেশে ফেরার নিষেধাজ্ঞা তো ছিলই। এবং সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন এই 24-এর অভ্যুত্থানে নেতা কর্মীদের দারুণভাবে সংযুক্ত করেছিলেন, সংগঠিত করেছিলেন, সম্পৃক্ত করেছিলেন, বারবার সেই ভিন দেশে বসেই অভ্যুত্থান সফল করার আহ্বান জানিয়েছিলেন, ছাত্র জনতাকে উজ্জীবিত করেছিলেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল কিংবা বিএনপি তার পুরো সংগঠনগুলোকে সংগঠিত হয়ে সক্রিয়ভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়েছিলেন। সেই নেতা যখন ফিরছেন তখন অভ্যুত্থানকে বারবার মনে করছে বিএনপির এই উপস্থিতি। এবং 36 জুলাই এক্সপ্রেসওয়েতে যখন এই আয়োজন, তখন নিঃসন্দেহে সেটিও এক ধরনের সংযুক্তি। নেতাকর্মীরা বলছেন সেই অভ্যুত্থানে তাদের যে ত্যাগ হয়েছে, কেবলমাত্র বিএনপিরই প্রায় 7 শতাধিক নেতাকর্মীর মৃত্যু ঘটেছিল, ছাত্রদলের 4 শতাধিক ছাত্রের প্রাণ হারানোর ঘটনা ঘটেছিল এই সর্বশেষ জুলাই আন্দোলনে। এর ফলে সেই জুলাই আন্দোলনের অন্যতম কুশীলব তারেক রহমান যখন বাংলাদেশে আসেন, তখন সেটি একটি বড় ধরনের অনুপ্রেরণা বা বড় ধরনের গতি সঞ্চার করে এবং উদাহরণ হয়ে থাকে। এবং একটা বিষয় উল্লেখ করতে হয়, তারেক রহমান আজকের দিনে যখন দেশে ফিরলেন, আজ তার দেশে ফেরার প্রথম দিন, দেশে ফিরেই এই যে দীর্ঘ যাত্রা শেষে এখনো বিমানবন্দর থেকে এই পথে, অর্থাৎ সেই 12টার থেকে যদি ধরি, 12টা, 1টা, 2টো, 3টো, 4টা, 3:30 পর্যন্ত সময় পর্যন্ত আসলে এখন পর্যন্ত এই এক্সপ্রেসওয়ের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ স্থলে তিনি এসে পৌঁছতে পারেননি। এত বিপুল স্রোত মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে শুভেচ্ছা গ্রহণ করতে করতে স্বাগত জানানো মানুষের ভিড় ঠেলে তার এখানে আসতেই সময় লাগছে। এরপর তিনি এখান থেকেই বক্তব্য শেষেই চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে, যেখানে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির যিনি হাল ধরেছিলেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রয়াণের পরপরই সেই 1981-তে, এবং সেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি, মাকে দেখতে যাবেন, মায়ের শয্যা পাশে থাকবেন খানিকটা সময় এবং বেশ খানিকটা সময়। সেটি এই রাজনৈতিক জীবনের বাইরে ব্যক্তিগত জীবনের একটা অন্য রকম
আবেগ আপ্লুত মুহূর্ত বা আবেগময় মুহূর্ত। সেখানে তিনি খানিকটা সময় পার করে মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলাপ শেষে তিনি আবার এই এক্সপ্রেসওয়ের মুখ দিয়ে অর্থাৎ এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে বসুন্ধরা কনভেনশন সেন্টারে সেই সামনের সড়ক ধরেই তিনি আবার কাকুলি হয়ে গুলশানে ফিরবেন এবং গুলশানে এখন পর্যন্ত যেটুকু আমরা জানতে পেরেছি তার জন্য নির্ধারিত যে বাসা ছিল 196 বাসাটি, সেখানে হয়তো তিনি নাও উঠতে পারেন, যদিও সেই বাসার সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি তার মায়ের সেই বাসভবন ফিরোজাতেই তিনি উঠতে পারেন, সেখানে তিনি রাত্রি যাপন করবেন। আগামীকাল শুক্রবার বাদ জুমা তার দুটি কর্মসূচি রয়েছে। প্রথমটি হচ্ছে তিনি বাদ জুমা তার বাসা থেকে বেরিয়ে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি তারেক রহমানের বাবা, সেই জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন, যেটি শেরে বাংলানগর জিয়া উদ্যানে রয়েছে। সেই জিয়াউর রহমান সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি ছুটে যাবেন সেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে তিনি আবার ফিরে আসবেন গুলশানে। সেটি দ্বিতীয় দিনের কর্মসূচি। এরপর তৃতীয় দিন অর্থাৎ শনিবার রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি। যেটি বলার আগে বলে নেই, মাত্র যেটি আমরা দেখলাম ছবিতে, সেটি হচ্ছে যে পুরো পথ আসলে স্টাক হয়ে গিয়েছে একরকম, অর্থাৎ ভিড় ঠেলে তিনি আসতে পারছেন না, ব্যাপারটা এরকম। সেই বাস আটকে যাচ্ছে অনেক সময় মানুষের উপস্থিতির কারণে। তারপরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে দিচ্ছেন জনসাধারণকে। বাসটি ধীর গতিতে এগিয়ে আসছে, হাত নেড়ে নেড়ে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন, শুভেচ্ছা গ্রহণ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেটি বলছিলাম, শনিবারের কর্মসূচি, শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যেটি সঙ্গে আসলে গুরুত্বপূর্ণ ঘটনা, সেই 2008 সালের ঘটনা বলতে হয়, যখন তিনি চলে যান বিদেশে। সেখানে তিনি এক প্রকার রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে তিনি দেশে ফেরার পর যিনি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে ভোটার হওয়াটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়সীমা খুব সন্নিকটে। এবার তার ইসিতে যাওয়ারও কথা রয়েছে, আমরা জানি। অনেক ধন্যবাদ রবিন, আপনি অনেক তথ্য আমাদের জানাচ্ছিলেন। এটাও জানাচ্ছিলেন যে রাস্তার দুপাশে যে লাখ লাখ নেতাকর্মী, তাদের ভিড় ঠেলে সামনের দিকে অগ্রসর হতে বেশ বেগ পেতে হচ্ছে এবং হাত নেড়ে নেড়ে সবার অভিবাদনেরই জবাব দিচ্ছেন তারেক রহমান। যেমনটি আমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছি, তাকে বহনকারী যে লাল রঙের গাড়িটি, সবার আগে বাংলাদেশ লেখা যে গাড়িটি, সেটি এগিয়ে চলছে খুব ধীর গতিতে। 300 ফিট সড়কের যেই গণসংবর্ধনা স্থল, যেটিকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে নামে আমরা এখন জানি, তার খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারেক রহমান এবং তিনি পৌঁছেই সেখানে বক্তৃতা দেবেন। তবে এখানে পৌঁছাতেই বেশ বেগ পেতে হচ্ছে, কারণ 12টা থেকে এখন 3টা 18 মিনিট বাজে, প্রায় 3.5 ঘন্টার মতো সময় পেরিয়ে গেছে। এই মানুষের ভিড় অতিক্রম করে সামনের দিকে যাওয়াটাই দুষ্কর হয়ে যাচ্ছে বলাই চলে। এর আগে আপনারা যেমনটি জানেন, বেলা 11টা 40 মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার মাটিতে অবতরণ করে এবং বিমানবন্দর থেকে বেরিয়ে ঠিক বাসে ওঠার আগেই তারেক রহমান জুতা খুলে বাংলাদেশের মাটিতে পা রাখেন, হাতে এক মুঠো মাটি নেন। তার জন্য একটি বুলেট প্রুফ গাড়ি আগে থেকেই প্রস্তুত ছিল, সেটিতে না উঠে তিনি এই লাল রঙের বাসটিতে ওঠেন, একদম সম্মুখ সারিতে কিছুক্ষণ বসে কিংবা দাঁড়িয়ে এবং সবার সাথে হাত নেড়ে নেড়ে অভিবাদন জানাতে জানাতে এই সম্মেলন স্থলে এসে পৌঁছেছেন। এর আগে গতকাল তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবায়েদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হন এবং লন্ডন বিএনপির কয়েকজন নেতাও তার সাথে ছিলেন। ইতোমধ্যে তার স্ত্রী এবং কন্যা তার গুলশানের বাসায় অবস্থান করছেন, পৌঁছে গেছেন কিছুক্ষণ আগে, সে খবরও আমরা জানি। আমাদের সহকর্মী রাসেল আহমেদ আছেন এই সমাবেশস্থলেই। রাসেল, রবিন অনেকক্ষণ যাবৎ সেখানকার চিত্র দেখাচ্ছিলেন, কারণ রবিন এই বাসটির খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছেন। এত মানুষের ভিড় এবং তাদেরকে যে সরিয়ে সামনের দিকে আসবে, তাতে নিরাপত্তা বাহিনীর লোকজনকেও দেখতে পাচ্ছি বেশ বেগ পেতে হচ্ছে। সময় আসলে পেরিয়ে যাচ্ছে এবং মায়ের সাথে দেখা করার যেই আকাঙ্ক্ষা কিংবা যেই সময়ের অপেক্ষায় সবাই আছেন, সেটিও আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে। বলা চলে সেই দুপুর পেরিয়ে বিকেল হয়ে যাচ্ছে। আপনি এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? বাসের কাছাকাছি যেই দৃশ্য, সে সম্পর্কে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন রাসেল। হ্যাঁ, বৃষ্টি ঠিকই বলছিলেন। আসলে তার মা 3বারের প্রধানমন্ত্রী, তিনি এই ঠিক কাছেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ফলে সেখানে যাওয়ার তার আগ্রহ তো নিশ্চয়ই আছে, সব সন্তানের আছে। কিন্তু রাজনীতিবিদদের বেলায় যেটি আসলে হয়, তার নিজের জীবনের থেকেও অনেক সময় বা পরিবারের জীবনের থেকে অনেক সময় অনেক কাজ তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কিংবা এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে না। যে এখানে যেই লাখো মানুষের ঢল যারা তাকে কেবল দেখার জন্য, তার একটু হাত নাড়া দেখার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সেই আবেগকে এড়িয়ে যাওয়ার সুযোগ নিশ্চয়ই তারও হয়নি। এবং আমিও দেখেছি আসলে যারা একেবারে দূরে দাঁড়িয়েছিলেন 300 ফিটের বিশ্ব রোডের কাছাকাছি বা জুলাই 36 এক্সপ্রেসের এই বিশ্ব রোডের কাছাকাছি, তারা কেবল তার হাত নাড়া দেখেই এখন অনেকে চলে গেছেন বা যাচ্ছেন। কেউ কেউ যারা দূর দূরান্তে, যারা তার ভাষণটি হয়তো শুনতে পাবেন না বলে মনে করছেন দূরে থেকে, তার মানে ওই মানুষটি আসলে কেবল তার হাত নাড়া দেখার জন্য এসেছেন বা তাকে এক নজর দেখার জন্য এসেছেন। ফলে সেই যে একটি আবেগ বা সেই আবেগের প্রতি শ্রদ্ধা জানানো, সেটি আসলে রাজনৈতিক নেতাদের বেলায় হয়তো অনেকের বেলায় সম্ভব হয়নি, তার বেলায় সেটি সম্ভব এখনো হয়নি। যেটি আমি বলছিলাম এর আগেও, তাও অনেকক্ষণ আগে আপনার কাছে, যে যেখানে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চ থেকে আর খুব একটা দূরে নয়, হয়তো কয়েকশো মিটার দূরত্বে, কিন্তু সেই দূরত্বটিও তিনি এখনো অতিক্রম করতে পারেননি এবং মঞ্চে এখনো উঠতে পারেনি আমি যতদূর দেখতে পাচ্ছি। অর্থাৎ মানুষের বা নেতাকর্মীদের যে এই ভিড়, সেটি আসলে ঠেলে যাওয়াটা খুব টাফ, যেটি একেবারে বিশ্বরোড থেকে ফ্লাইওভার থেকে নামার পরপরই আপনাকে বলছিলাম যে এতক্ষণ তিনি যেই গতিতে আসতে পেরেছেন এয়ারপোর্ট থেকে বিশ্বরোড পর্যন্ত, সেই গতিতে আর সামনের পথটি তিনি যেতে পারবেন না, কারণ সামনে পুরো জনস্রোত দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। সেই স্রোতকে উপেক্ষা করে তার পক্ষে যাওয়া সম্ভব হবে না, ফলে স্রোতকে মানিয়ে নিয়েই তাকে সামনে এগিয়ে যেতে হবে এবং সেটি তিনি এখন করছেন। বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি তাকে সুস্থ রেখে, সাধারণ মানুষকে সুস্থ রেখে, কাউকে আঘাত না দিয়ে সেটি করার চেষ্টা করছেন। এবং আমরা এখন পর্যন্ত দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ ভালোভাবেই সেই তাদের সক্ষমতার পরিচয়টি দিয়েছেন। সব মিলে যেটি আসলে বলছিলাম যে তারেক রহমান নিশ্চয়ই এখানকার কথা বলার শেষে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আমরা আসলে ধারণা করছি, যেহেতু আসলে যেই মানুষের যেই ভিড় সেটি ঠেলেই যেহেতু যেতে হচ্ছে, তারপরও ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে উপস্থিত হবেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে সামনের দিনগুলোর বার্তা দিবেন। বিশেষ করে নির্বাচনের আগের এই সময়টাকে সম্পর্কে বার্তা দিবেন। তার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তাদের সাথে আচরণ সম্পর্কেও নিশ্চয় দিবেন, কিংবা এখন যে জোটের হিসাব থাকে সাধারণত ভোটের আগে, এবং থাকে নানান ধরনের আসন সমঝোতার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে এটিও একটি অন্যতম নিয়ামক হয়ে থাকে যে এক ধরনের জোট হয় সবার সামনে, আবার আড়ালে অনেকের সাথে আসন সমঝোতাও হয়। এটি ভোটের রাজনীতিতে বাংলাদেশে নতুন কিছু নয়। ফলে সামনের যেই ভোট কেন্দ্রিক রাজনীতি, সেখানেও একটি বিএনপি নিশ্চয়ই কোনো রাজনৈতিক কৌশল রয়েছে, বিএনপির নিশ্চয়ই কোনো রাজনৈতিক পরিকল্পনা রয়েছে। সেখানেও তারেক রহমান সামনে থেকে সেই নেতৃত্বটি দিতে পারবেন। এতদিন তিনি দূরে ছিলেন ভার্চুয়ালি, এবং যোজন যোজন দূরে সেখানে ভার্চুয়ালি কানেক্ট হতে হয়েছে। সময়ের একটি ব্যবধান রয়েছে, দিন রাতের ব্যবধান রয়েছে। ফলে এই 7 সমুদ্র 13 নদীর পার থেকে দলকে পরিচালনা করা, দলের আবেগকে বোঝা, সাধারণ মানুষ সমর্থকদের আবেগ বোঝা, আর একেবারে সামনে থেকে বোঝা, সেটিও পার্থক্য। এবং সেইখানেই এই যে নতুন করে সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে মানুষকে নির্দেশনা দেওয়া, সেটি নিশ্চয়ই তিনি দিবেন। এবং যেটি বলছিলাম এর আগেও, যে রাজনৈতিক দলের জন্য ভোটে বিজয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটিই তাদের লক্ষ্য। এরপরে হচ্ছে আসলে জনসভা, কারণ বিজয় না হলে তার পক্ষে জনসেবা করাও সম্ভব নয়। যে কারণে এই বিজয় কেন্দ্রিক বা ভোট কেন্দ্রিক যে রাজনীতি, সেই ভোটের ঠিক আগ মুহূর্তেই তারেক রহমানের এই ফিরে আসা, এবং যেটি রাজনৈতিক অঙ্গনের জন্য, বিএনপির জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। এবং বিএনপির যেসব প্রার্থীরাও যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, তারাও কেউ কেউ এমনও আছে যে আমরা তৃণমূলের বেশ কিছু বার্তা যাদের সাথে কথা বলে জেনেছি, কোনো প্রার্থীরাও বেশ সন্দিহান তিনি জয়লাভ করতে পারবেন কিনা, কারণ তার ওই আসনে বিএনপির আরেকজন গুরুত্বপূর্ণ বা হেভিওয়েট প্রার্থী হয়তো প্রতিদ্বন্দ্বিতা যদি করেন বিদ্রোহী প্রার্থী হিসেবে। ফলে সেই প্রার্থীদের জন্য কিন্তু তারেক রহমান গুরুত্বপূর্ণ, কারণ কেবল মনোনয়ন নিলেই চূড়ান্ত নয়, দলের সেই বিভাজন বা বিভেদটিও ভোলাতে হবে, এবং সেটি ভোলানোর জন্য দলের এই কাণ্ডারি, যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সামনের দিনগুলোতে, তার নির্দেশনা জরুরি।
তার সান্ত্বনা জরুরি। ফলে নেতা নিশ্চয়ই কাউকে সান্ত্বনা দিয়ে, কাউকে শাস্তি দিয়ে নানানভাবে দলে শৃঙ্খলা আনবেন, সেটি কামনা করছেন দলের নেতাকর্মীরা। পাশাপাশি সামনে নির্বাচনে আসা এবং সামনের যেই ভোটের রাজনীতি, অর্থাৎ যেই ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আগামী সরকারে যারা যাবেন তাদের জন্য নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তারেক রহমানের আগেই, অর্থাৎ যখন আওয়ামী লীগ সরকারের সময় থেকেই তিনি বারবার বলে আসছিলেন একটি জাতীয় সরকারের পরিকল্পনা, অর্থাৎ যদি বিএনপি বিজয়ী হয় তাহলেও তারা জাতীয় সরকার গঠন করবেন। এমনকি 5 আগস্টের পরে যখন আসলে বলতে গেলে তখনকার সময়ে রাজনৈতিক শূন্যতার সময়, বা যেটি বলছিলাম জরিপে বিএনপি এগিয়ে, বলা চলে বিএনপি এক ধরনের জয়ের কাছাকাছি রয়েছেন, সেই রকমের সময় দাঁড়িয়েও আসলে তারেক রহমান বলছেন যে তারা, বা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা জাতীয় সরকার করবেন। ফলে রাজপথে যারা রয়েছেন, অন্যান্য দল যারা রয়েছেন, তাদের কাছেও নিশ্চয়ই তাদের কাছেও নিশ্চয়ই সমান গুরুত্বপূর্ণ এই দিনটি, সেটি বলবার চেষ্টা করছিলেন সহকর্মী রাসেল আহমেদ। মঞ্চের খুব কাছাকাছি পৌঁছে গেছে তারেক রহমানকে বহনকারী এই বাসটি। প্রচুর মানুষের ভিড় ঠেলে খুব স্লথ গতিতে সামনের দিকে এগোতে হচ্ছে, বোঝাই যাচ্ছে। মঞ্চের খুব কাছাকাছি যাওয়া সত্ত্বেও আসলে এখান থেকে মঞ্চে পৌঁছানোর যেই রাস্তা, সেটি সংক্ষিপ্ত হলেও লম্বা হবে। কারণ এত মানুষের ভালোবাসা, এত মানুষের উষ্ণ অভ্যর্থনা, যেটি আসলে সাদরে গ্রহণ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এরপরেই তিনি এই জনসভাস্থলে যেই মঞ্চটি প্রস্তুত করা হয়েছে, সেখানে এই যে দেশবাসী সারাদিন যে কৃতজ্ঞতা জানালো এবং সারাদিন তাকে যে অভিবাদন জানালো, সেটিকে সম্মতি দিয়েই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তারেক রহমান। এরপরেই তিনি যাবেন এভারকেয়ার হাসপাতালে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। এই গণসংবর্ধনা স্থল ঘিরে এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সেখানে কাজ করছেন। এই বাসটিকে ঘিরেই বিভিন্ন বাহিনীর সদস্যরা কর্মরত আছেন, দেখতে পাচ্ছেন যেটি। এবং মঞ্চের দুই পাশেও আইন শৃঙ্খলা বাহিনীর তাঁবু স্থাপন করা হয়েছে। প্রচুর পরিমাণের মানুষ সেখানে অবস্থান করছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি সেখানে বিএনপি চেয়ারপারসনের যেই সিকিউরিটি ফোর্সের সদস্যরা, অর্থাৎ সিএসএফ সদস্যরা, তারাও সেখানে অবস্থান করছেন। এবং এতদিন যেই নেতার অপেক্ষায় ছিলেন বিএনপির যেই নেতাকর্মীরা, তাদের নেতাকে অবশেষে দেখে অনেকেই জানিয়েছেন যে তাদের অপেক্ষা ফুরিয়েছে। এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র, মানুষের মুক্তি নিশ্চিত হবে, এমনটিও বলছেন বিএনপির কর্মী সমর্থকরা। এই গণসংবর্ধনা ঘিরে জুলাই 36 এক্সপ্রেসওয়ে এলাকায় বেশ কয়েকটি ইলেকট্রনিক স্ক্রিন বসানো হয়েছে। সহকর্মী সাইফুদ্দিন রবিন সেটি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলেন। এবং মূল মঞ্চ আর তার পাশে যে কর্মীরা আছেন, তারা এই অনুষ্ঠান সেই ইলেকট্রিক স্ক্রিনে বা এলইডি স্ক্রিনে দেখতে পারবেন। এছাড়াও রাস্তার ল্যাম্প পোস্টে শতাধিক মাইক বসানো হয়েছে। বারবার শুনছিলাম এই যে মঞ্চটি তৈরি করা হয়েছে, এখান থেকে মাইকিং করে বারবার বলা হচ্ছে যাতে করে তারা একটুখানি সামনের দিকে বাসটিকে আসার জন্য জায়গা করে দেয়, যাতে করে তারা সুশৃঙ্খলভাবে সেখানে অবস্থান করে। যদিও আমরা দেখেছি তারেক রহমানের আসার আগ পর্যন্ত সবাই সেখানে সুশৃঙ্খলভাবেই অবস্থান করছিলেন, কিন্তু এক নজর তারেক রহমানকে দেখার জন্যই আসলে তারা এখানে এসে ভিড় করছেন, অভ্যর্থনা জানাচ্ছেন। আবার তার বিপরীতে যেটি দেখলাম, তারেক রহমান হাত নেড়ে নেড়ে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন, তাদের এই অভ্যর্থনা তিনি সাদরে গ্রহণ করছেন। আজকের এই কর্মকাণ্ড বা কর্মসূচি যা রয়েছে, সেটি তো দর্শক আপনাদের জানালামই। এরপরে আগামী যেই 3 দিনের একটি কর্মসূচি রয়েছে তারেক রহমানের, যেটি আমার সহকর্মী কিছুক্ষণ আগে জানানোর চেষ্টা করছিল, আপনাদের সুবিধার্থে আরও একবার জানিয়ে দেই। যেটি আগামীকাল অর্থাৎ শুক্রবার 26 তারিখ বাদ জুমা তারেক রহমান জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপরে জাতীয় স্মৃতিসৌধেও তার শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এবং 27 তারিখ শনিবার তার যে কার্যক্রম রয়েছে, সেটি হচ্ছে যেহেতু দীর্ঘ 17 বছর তিনি দেশে ছিলেন না, এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তিনি ভোটারও হবেন। যেহেতু 17 বছর দেশে না থাকার কারণে তার ভোটার হতে আসলে ইসিতে যেতে হবে। এজন্য 27 ডিসেম্বর শনিবার তিনি নির্বাচন কমিশন অফিসে যাবেন। এরপরে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করার কথা রয়েছে এবং এরপর খুব সম্ভবত জুলাই আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দেশে ফিরে তারেক রহমানের এই 3 দিনের কর্মসূচির কথা গতকাল
আগেই জানিয়ে রেখেছিলেন সালাউদ্দিন আহমদ, সেটি আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। এই মুহূর্তে জুলাই 36 এক্সপ্রেসওয়ের যেই সবশেষ অবস্থা সেটি যদি বলতে চাই, লোকে লোকারণ্য, খুব ধীরে ধীরে বাসটি সামনের দিকে এগোচ্ছে, কারণ মঞ্চ থেকে খুব বেশি দূরে অবস্থান করছে না। তবে এই যে জায়গাটুকু, এই নেতাকর্মীদের ভিড় ঠেলে সামনে এগোনোটাই খুব দুষ্কর হয়ে গেছে, সেটি বলাই চলে। নিরাপত্তা বাহিনী যে সদস্যরা আছেন তারা তাদের দায়িত্ব পালনে তৎপর, তা তো আমরা দেখেছি। বলা চলে গত বছরের 5 আগস্টের পর থেকেই একটি অন্যতম আলোচিত বিষয় ছিল তারেক রহমান কবে দেশে আসবেন, আদৌ তিনি আসবেন কিনা এবং নির্বাচন হবে কিনা। এই সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ 2025 সালের 25 ডিসেম্বর, সেই দিন কিংবা সেই মাহেন্দ্রক্ষণ যে আলোচনার অবসান ঘটিয়ে আজ বেলা 11টা 40 মিনিটে ঢাকায় অবতরণ করেন তারেক রহমান। এবং গতকাল আমরা দেখেছি বাংলাদেশ সময় ঠিক রাত 12:15 থেকে 12:30টায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে লন্ডনে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে, যেটি 10টার দিকে সিলেটে অবতরণ করে এবং 1 ঘন্টা বিরতির পর আবার ঢাকার উদ্দেশ্যে আসে। এই প্রত্যাবর্তনে দলের নেতাকর্মীদের কাছে শুধু একটি আগমন নয়, তারা বলছেন যে এটি 17 বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে আসার গল্প, নতুন রাজনীতি, নতুন করে পথ চলার সংকল্প। আমরা পথ চলার কথা বলছিলাম, সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদেরকে অতীত ইতিহাসের কথাও জানাচ্ছিল যে কি পরিমাণের রাজনৈতিক অস্থির একটি সময় যখন পার করছিল পুরো দেশ, কিংবা বিএনপি আসলে রাজনৈতিক একটি অস্থিরতার মধ্য থেকে পার করেছিল। 2008 সালের কথা স্মরণ করতে চাচ্ছি রবিন, এবং যে পরিমাণের অনিশ্চয়তা নিয়ে তখন তারেক রহমান দেশ ছেড়েছিলেন। আজ 17 বছর পর তিনি যে দেশে ফিরলেন, তার চোখে মুখে যে উচ্ছ্বাস আমরা দেখেছি, আপনি নিশ্চয়ই বাসের বাইরে দাঁড়িয়ে থেকে তো আপনি সেটি দেখেছেন। আজকে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস আপনি দেখছেন, গতকাল থেকে আজ সকাল পর্যন্ত যে ভিড় দেখেছেন, তা কি কয়েক গুণ বেড়ে গেছে বলে মনে হচ্ছে না? অর্থাৎ একেবারে যে স্থানটিতে তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর কথা, ঠিক সেখানটার কাছাকাছি রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী সেই বাসটি। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি, তিনি এখনো বাসের সম্মুখে দাঁড়িয়ে তিনি হাত নেড়ে নেড়ে শুভেচ্ছা বিনিময় করছেন। কিন্তু সমস্যাটা হয়ে গিয়েছে যেটি, এই গাড়িটি আসলে সার্ভিস লেন ধরে আসার কথা ছিল, কিন্তু সেটি সার্ভিস লেন ধরে না এসে একেবারে 36 জুলাই এক্সপ্রেসওয়ের মাঝামাঝি রাস্তা ধরে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসব গাড়িগুলো সম্মুখেই রয়েছে, যার ফলে এখানটায় দাঁড়ানোটা বা রাস্তায় যে প্রচুর মানুষ সেই মানুষকে সরিয়ে গাড়ির যাতায়াত করাটা এখন একটু মুশকিল হয়ে পড়েছে। কেননা এখন আসলে এটি যেহেতু নির্ধারিত ছিল না গাড়ির জন্য রুটটি, সেই কারণে এটি খানিকটা জটিলতা সৃষ্টি করেছে। সে কারণে গাড়ি আসলে আর যাওয়ার জায়গা নেই, এরকম একটা অবস্থা। কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসটি রয়েছে বেশ খানিকটা পিছনে, তার সম্মুখে আরও কিছু যানবাহন রয়েছে, সেগুলি সরতে না পারলে ওনার গাড়িটি আসাটা একটু খানিকটা মুশকিল হয়ে পড়বে। তারপরেও সকলে চেষ্টা করছেন, স্বেচ্ছাসেবকরা, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়ন, প্রত্যেকের সম্মিলিত সেই চেষ্টাটি রয়েছে। স্লোগানের মুখর একটি পরিবেশ, সেটির মধ্যে দিয়ে আসলে দিনের শুরু থেকেই যাচ্ছে এই 36 জুলাই এক্সপ্রেসওয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বেশ কিছু স্লোগান আসলে নেতাকর্মীদের মধ্যে প্রচলিত ছিল, সেই স্লোগানগুলোরই এক ধরনের বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে আজকের এই কর্মসূচিতেও। দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘদিনের সংগ্রাম, দীর্ঘদিনের গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন, যার মূলে সুষ্ঠু নির্বাচন ছিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই দাবিগুলো নিয়েই রাজপথে সক্রিয় ছিল বিএনপি। সেই দাবিগুলো নিয়ে ধারাবাহিক আন্দোলনে ছিল বিএনপি। সেই আন্দোলনের মধ্য দিয়েই নেতাকর্মীদের যেতে হয়েছে দীর্ঘ নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, এসবের মধ্য দিয়ে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটা ঢেউ খেলে যাচ্ছে আসলে। এত মানুষ, খানিকটা এদিক ওদিক হলে, খানিকটা একটু নড়লে একজন আরও বিপুল সংখ্যক মানুষের মধ্যে তার প্রভাব গিয়ে পড়ে, যার ফলে অপেক্ষমান অনেক মানুষ আসলে
দীর্ঘ সময় অপেক্ষা, একদিকে পর্যাপ্ত খাবার পানি, সেসবের একটা খানিকটা সংকট ছিল। সেসবের মধ্যে দিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। যারা অসুস্থ হয়ে যাচ্ছেন তাদেরকে তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল ক্যাম্পে, কেননা সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানটায়। এত বিপুল মানুষের অংশগ্রহণের কারণে, এত বিপুল জমায়েতের কারণে, এত বিপুল উপস্থিতির কারণে, এবং এখনো কুয়াশাচ্ছন্ন, যদিও বিকেল দুপুর 2টার পরেই বলা চলে সূর্য উঁকি দিয়েছে, কিন্তু সেটি পর্যাপ্ত নয় যে আলোক উজ্জ্বল বা এক ধরনের উজ্জ্বল দিন এনে দেবে এইখানটায়, এই মঞ্চে আবহাওয়ার প্রেক্ষিতে। কিন্তু নেতাকর্মীরা বলছে এই কুয়াশাচ্ছন্ন সময় ভেদ করে আসলে তারা নতুন দিগন্তের পথে হাঁটছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আগামী নির্বাচন সম্মুখে, এবং সেই নির্বাচনটাকেই বেশ গুরুত্ব দিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গেও সেটি অনেক বেশি সম্পৃক্ত এবং ভীষণ গাঢ়ভাবে সম্পৃক্ত। এবং সেই সম্পৃক্ততা এই কারণে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেকটা প্রথমবারের মতোই আসলে সরাসরি জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বগুড়ায়, তার নিজের পিতৃভূমি থেকে, বা তিনি যেখানকার ভূমিপুত্র সেখান থেকে, সেই বগুড়া থেকে তিনি নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, কিন্তু মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা একেবারেই সন্নিকটে। তার আগে তারেক রহমানকে ভোটার হতে হবে, সেই ভোটার কার্যক্রম সম্পন্ন করবেন তিনি আগামী শনিবার। কিন্তু তিনি হয়তো সরাসরি বা সশরীরে হয়তো বা তিনি নির্বাচন কমিশনে গিয়ে ভোটার কার্যক্রম সম্পন্ন করবেন, ব্যাপারটি এরকম নাও হতে পারে। তিনি বাসভবনের থেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যেসব কার্যক্রম সম্পন্ন করেন সেটি হয়তো বা নির্বাচনী কর্মকর্তারা এসে সেটি সম্পন্ন করবেন। এবং বিএনপির সারা দেশের নেতাকর্মীরা যেহেতু এখানটায় এসেছে, সেই কারণে তাদের হাতে হাতে ধানের শীষের প্রতীক আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, যার মধ্য দিয়ে তারা আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করার লড়াইয়ে সামনে রাখতে চান, যেমন তারেক রহমানকে নিজেরাও জোরালোভাবে সম্পৃক্ত থাকতে চান। আমরা যেটি দেখতে পাচ্ছি একেবারেই এখন এই মুহূর্তে বলা চলে আমাদের বা আমার চোখের সামনে স্পষ্ট হচ্ছে সেই বাসটি, যেহেতু আমি একেবারে পুরোপুরি সেই মঞ্চের সামনে অবস্থান করছি। আমরা বাসটি দেখতে পাচ্ছি, সেই বাসের সম্মুখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও দেখা যাচ্ছে। তার আগেই নিরাপত্তা প্রস্তুতি, অর্থাৎ পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর গাড়িগুলো রয়েছে, সেই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে তার আগে, এবং নিরাপত্তা প্রোটোকল পেরিয়েই তারেক রহমান আসবেন এবং তিনি বাস থেকে এই সমাবেশের মধ্যেই বোধহয় বাস থেকে তাকে নামতে হচ্ছে, যেহেতু সার্ভিস লেনে ওখানে আলাদা করে আসলে নিরাপত্তা প্রস্তুতি ছিল, বা সেখানটায় যেখানে মঞ্চে ওঠার জন্য আলাদা একটি ব্যবস্থা ছিল সেইটি তিনি গ্রহণ করেননি। একেবারে জনগণের ভিড় থেকে, জনগণের মাঝ থেকে তিনি তাকে বহনকারী এই বাস থেকে নামবেন, নেমে তিনি সেই মঞ্চে উঠবেন, যে মঞ্চে বা যেই মঞ্চের দিকে তাকিয়ে আছে বিপুল সংখ্যক মানুষ। একদিকে কাঞ্চন ব্রিজ পূর্বাচল অভিমুখে বিপুল অংশগ্রহণ, অন্যদিকে কুড়িল বিশ্ব রোড 300 ফিট এলাকা জুড়ে সেই মানুষের অংশগ্রহণ। স্লোগান, যে স্লোগানে বারবার জিয়া পরিবারের নেতৃত্বকে স্মরণ করা হচ্ছে, অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যার হাত ধরে বিএনপির প্রতিষ্ঠা, যার হাত ধরে বিএনপির প্রথম রাষ্ট্র ক্ষমতায় আসা, যার হাত ধরে সাধারণ আস্থা অর্জন এবং বাংলাদেশের ব্যাপকভাবে সংস্কার ও উন্নয়ন সূচনা হয়েছিল, যার হাত ধরে সেই বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করা হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, যার সুস্থতা কামনায় প্রার্থনার মধ্য দিয়ে কোরআন তেলাওয়াতের পর যে দোয়া মোনাজাত হয়েছিল, সেই দোয়া মোনাজাতে যার সুস্থতা কামনা করা হয়েছিল, যার সুস্থতা কামনায় এই অগণিত উপস্থিতি, সেই মানুষটিকে স্লোগানে স্মরণ করছে তারা। কেননা দীর্ঘদিন, অর্থাৎ প্রায় 2018 সালের পর থেকে রাজনীতির মাঠে এই সভা সমাবেশ, জনপদে ছুটে বেড়ানো, সাধারণের কাছে সম্পৃক্ত হওয়া সেসব থেকে খানিকটা দূরে। একদিকে কারাবরণ, পরবর্তী সময়ে দীর্ঘ অসুস্থতা, নানান ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থতা, সেই সবই তাকে যেমনটা দূরে রেখেছে, ঠিক তেমনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও গুরু দায়িত্ব নেয়ার
কারণ হয়ে দাঁড়িয়েছিল সেটি। অর্থাৎ তারপর থেকেই তিনি দলের সাংগঠনিক দায়িত্ব সম্পূর্ণরূপে নিতে হন এবং সারা দেশের প্রান্ত থেকে কেন্দ্রের তৃণমূলের সঙ্গে নানাভাবে সম্পৃক্ত হয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য যা যা করণীয় তিনি তার সবটুকু করেছেন। বিএনপির মধ্যে প্রচলিত রয়েছে যে একেবারে তৃণমূলের সাধারণ একজন কর্মীর সঙ্গেও আলাপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সাংগঠনিক কাজে কিংবা আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনায়, এবং সেই সাধারণ কর্মীর জন্য এটি একটি বড় ঘটনা, বড় অনুপ্রেরণা যে খোদ বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব তার সঙ্গে আলাপ করছে। সেই নেতা যখন দেশের মাটিতে এসেছেন, সেই নেতা যখন ওই প্রদেশ প্রত্যাবর্তনের উপলক্ষ তৈরি করেছেন, তখন আসলে এই নেতা কর্মীদের কে থাকে সেই প্রান্তে, কে থাকে ঘরে, ব্যাপারটি এরকম হয়ে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছেন তারেক রহমান হাত নাড়ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। তার সেই শুভেচ্ছার মধ্য দিয়ে জনগণের প্রতি এক ধরনের কৃতজ্ঞতার প্রকাশও ঘটছে এবং কতটা জনসম্পৃক্ত বিএনপি, কতটা জনসম্পৃক্ত তারেক রহমান সেটিরও এক ধরনের প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে আজকে এই জমায়েতের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে বিএনপি বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে যেমনটি সম্পৃক্ত, স্বাধীনতা পরবর্তী সংকটকাল উত্তরণে যে বিএনপির একটা অন্যতম বড় ধরনের ভূমিকা ছিল। আমরা তারেক রহমানকে যেমনটি দেখতে পাচ্ছি আসলে ঠিক এই মুহূর্তটায় তিনি সেই বাসটির একদম সম্মুখভাগে দাঁড়িয়ে কখনো হাত নাড়ছেন, কখনো হাত নাড়ছেন পাশে, অর্থাৎ একেবারে দরজার পাশে দাঁড়িয়ে যে মানুষটি, যে নেতাকর্মী, যে সাধারণ পাশে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, সেই মানুষটিকেও স্বাগত জানাচ্ছেন। যে মানুষটি তার মুখোমুখি জন্ম সমাবেশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন, এই বাংলাদেশে তার নিজের দেশে দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার ক্ষণে সেই মানুষটিকেও তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি, কাল রাত 12টার কিংবা তারও আগ থেকে প্রস্তুতি এবং সেই সময় থেকে তিনি যাত্রার যে প্রস্তুতি, সেসব ব্যস্ততা, সেসবের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় 11 ঘন্টার ভ্রমণ ক্লান্তি। এরপর বিমানবন্দরে নেমে, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এই পথে আসতে যে বেলা গেল, এরপরও যেন ক্লান্তি তাকে ছোঁয়নি। সেই স্বতঃস্ফূর্তভাবে তিনি তার শুভেচ্ছাটুকু জ্ঞাপন করছেন। আমরা দেখতে পেলাম সামনে থেকে তারেক রহমান একটু সে বাসটির অভ্যন্তরে প্রবেশ করেছেন, হয়তোবা তৈরি হচ্ছেন, তৈরি হয়ে তিনি নামবেন। তার বাস থেকে নেমে মঞ্চের সেই ব্যারিয়ারের প্রবেশ করা পর্যন্ত পথটুকু সেনাবাহিনী কর্ডন করে রেখেছে, সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। তারপর পরই বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশের যে সদস্যরা রয়েছেন তাদের অবস্থান, ছড়িয়ে ছিটিয়ে সেনা সদস্যদের অবস্থান, পুলিশের অবস্থান, আনসার বাটালিয়নের অবস্থান, 4% সিকিউরিটি ফোর্স তারা তো রয়েছেই। এই ব্যাপক সতর্কতা বা ব্যাপক নিরাপত্তা বলয় কিন্তু তৈরি হয়ে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর কিংবা তার জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশের এই আয়োজনে। এখন বেশ উচ্ছল আনন্দমুখর পরিবেশ নিঃসন্দেহে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনে এই ক্ষণে এসে, যদিও এর মধ্যে আবেগ আছে, যদিও এর মধ্যে বেদনা আছে, যদিও এর মধ্যে দীর্ঘ কষ্ট, নিপীড়ন সংগ্রামের ইতিহাস আছে এবং সেই সঙ্গে আছে ব্যক্তিগত কষ্ট। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা মাত্রই দেখলাম বাসটির গেট খোলা হয়েছে। রবিন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাসটির যেই সামনের গেটটি সেটি খোলা হয়েছে এবং খুব সম্ভবত তারেক রহমান যেই বের হওয়ার যে প্রক্রিয়া, যেটি আমরা এতক্ষণ অপেক্ষায় আছি, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। হাবভাব দেখে এখন পর্যন্ত তাই মনে হচ্ছে এবং একটু আগেই তারেক রহমান ভেতরে প্রবেশ করেছেন, খুব সম্ভবত তিনি তৈরি হচ্ছেন এবং তার কার্যকলাপ দেখে যেমনটি মনে হচ্ছে একটু আগে গেটও খুলে গেল, খুব সম্ভবত তারেক রহমান বের হবেন। বের হওয়ার জন্য কি আসলে সামনের রাস্তা খালি আছে কিনা আপনি তো সেখানে দেখছেন রবিন, আমরা তো প্রচুর ধাক্কাধাক্কি দেখছি এখান থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর ধাক্কাধাক্কি তো আছেই, পাশাপাশি যেই নেতাকর্মীদের যেই ভিড়, এটি ঠেলে আসলে জনসভা স্থল কিংবা যেই মঞ্চ সে পর্যন্ত কি প্রবেশ করার মতো এনাফ জায়গা আছে রবিন? আসলে তিল ধারণের ঠাঁই নেই, মানে
আমি যদি আপনার প্রশ্নটা বুঝতে পারি যে একেবারেই মানুষের জায়গা নেই, সে কারণে এখন যখন গাড়ি প্রবেশ করেছে এই গাড়ির জায়গা করে দিতে গিয়ে মানুষকে আসলে সরে যেতে হচ্ছে, ধাক্কাধাক্কি আরও একটু বাড়ছে, এর ফলে খানিকটা ঢেউয়ের মতো সৃষ্টি হচ্ছে, মানুষ ক্রমে একজন থেকে এই ঢেউটা আসলে সংক্রমিত হচ্ছে আর কি। এর ফলে দিনের শুরুতে যখন এরকমটি হয়েছিল, নতুন করে নেতাকর্মীরা সংযোজিত হচ্ছিল বা সামনের দিকে আসছিল, তখন কিন্তু বেশ খানিকটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল এবং তখন বেশ কিছু মানুষের অসুস্থ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল, যাদেরকে চিকিৎসা নিতে হয়েছে এবং সেই সংখ্যাটা বেশ বড়ই বলা চলে। এখন যেটি হয়েছে, নেতাকর্মীরা সরে যাচ্ছে, সরে গিয়ে তারা জায়গা করে দিয়েছে বা জায়গা করে দিচ্ছে। এটা উল্লেখ করতেই হয় একটু অন্যরকম ভাবে যে বিএনপি অতীতে ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে পদযাত্রা করেছে, সমাবেশ করেছে, মহাসমাবেশ করেছে, সেই সবে অনেক উপস্থিতি ছিল ঠিক, কিন্তু বিশৃঙ্খলাও ঘটেছিল অনেক রকমের। সেই সব উপস্থিতিকে ছাপিয়ে আজকের এই উপস্থিতি, এবং এই উপস্থিতিতে তুলনামূলকভাবে সেই ধরনের বিশৃঙ্খলার কোনো ঘটনা ঘটেনি। নেতাকর্মীরা অনেক বেশি সুশৃঙ্খলভাবে আজকের এই সমাবেশ কিংবা আজকের এই অভ্যর্থনাকে সফল করছেন। আমরা যেটি দেখতে পাচ্ছিলাম, দলের স্থায়ী কমিটির সদস্যরা আসলে তারা ধীরে ধীরে প্রবেশ করছেন, অর্থাৎ বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, তাদেরকে আমরা সেই সমাবেশের মঞ্চের যে কর্ডন এরিয়া সেখানে প্রবেশ করতে দেখেছি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভিয়া আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই অভ্যর্থনা কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভিয়া আহমেদ এটি সদস্য সচিব, তারা ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত হয়েছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর এটি নিশ্চয়ই এক ধরনের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে থেকে আসলে তিনি বের হবেন সেটি বোঝাই যাচ্ছে। আমরা গতিবিধি দেখছিলাম তারেক রহমানের, তিনি অনেকক্ষণ লম্বা সময় আসলে সম্মুখ সারিতেই বসেছিলেন। কিছুক্ষণ আগেই দেখলাম বাসের ভেতরে প্রবেশ করেন এবং একটি ব্লেজার গায়ে চাপিয়ে এই মুহূর্তে তারেক রহমানের গতিবিধি দেখে যেমনটি মনে হচ্ছে তিনি বের হবেন। এবং আমরা দেখছি বাসের সামনের যেই দরজার সামনের জায়গায় একটু একটু করে খালি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা আছেন সেই পথটি খালি করবার চেষ্টা করছেন। সহকর্মী সাইফুদ্দিন রবিন বলছিলেন সালাউদ্দিন আহমদ ইতোমধ্যেই মঞ্চে উঠে গেছেন, অর্থাৎ স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা সেখানে যেই প্রস্তুতি সেটি সেরে ফেলেছেন বোঝাই যাচ্ছে। তার মানে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বের হবেন বাস থেকে, সেই প্রক্রিয়ায় চলছে। আমরা দেখছি তার বের হওয়ার যে পথটি সুগম করার চেষ্টা করা হচ্ছে, একটু একটু করে ফাঁকা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুই দিকেই দাঁড়িয়ে আছেন, হাতে হাত ধরে তারা পথ তৈরি করে দিচ্ছেন। নেতাকর্মীরা একটু একটু করে সরে যাচ্ছেন। দরজা খুললো মাত্রই, বাসের দরজা খোলা হয়েছে এবং খুব সম্ভবত বেরিয়ে আসছেন। আমরা একটু টেলিভিশন স্ক্রিনের দিকে নজর রাখলেই বুঝতে পারবো, গতিবিধি দেখে যেমনটি মনে হচ্ছে এখনই বের হবেন তারেক রহমান। দর্শক আপনারা সরাসরি দেখছেন যমুনা টেলিভিশনের স্ক্রিনে জুলাই 36 এক্সপ্রেসওয়ে এলাকায় বাসের দরজা খুলে গেছে এবং বিএনপির যে সকল নেতাকর্মীরা সফর সঙ্গী হয়েছিলেন এই বাসে তারেক রহমানের সাথে, তারা ধীরে ধীরে বেরিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি তারা একে একে বেরিয়ে আসছেন এবং পেছনেই দাঁড়িয়ে আছেন তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই তিনিও বেরিয়ে আসবেন। দেখলাম আমির খসরু মাহমুদ চৌধুরী বেরিয়েছেন মাত্রই, একে একে বেরিয়ে আসছেন তারা। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বের হবেন, যেহেতু বাসের দরজা খুলে গেছে এবং এখানে পথ তৈরি করা হয়েছে যাতে করে তিনি বেরিয়ে আসতে পারেন। এবং সেটি দেখছিলাম যে অনেকক্ষণ, আসলে বেশ কিছুক্ষণ আইন শৃঙ্খলা বাহিনীকে বেগ পোহাতে হয়েছে এই পথটুকু তৈরি করবার জন্য। বেশ খানিকক্ষণ আগেই জুলাই 36 এক্সপ্রেসওয়ে এলাকায় পৌঁছে গেছিল তারেক রহমানকে বহনকারী বাসটি, তবে আসলে সভাস্থলে যেতেই বেশ সময় লেগে গেছে। দেখলাম খুব সম্ভবত তারেক রহমানের সহকারী একজন বেরিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই বের হবেন তারেক রহমান। জায়গা খালি করা হচ্ছে, একে একে দলের নেতাকর্মী যারা ছিলেন এই বাসে তার সাথে এসেছেন তারা বের হচ্ছেন এবং তারেক রহমানের
সহকারী একজনকে দেখলাম, তিনিও বেরিয়ে আসছেন। গেটটা আরেকবার বন্ধ করা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে এই জায়গার যেই ভিড়টুকু সেটি একটু সরিয়ে দেবার, যাতে করে তারেক রহমান একটু সুশৃঙ্খলভাবে এখানে বেরিয়ে তারপরে মঞ্চে প্রবেশ করতে পারেন। সেই লাল গালিচা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই বাস থেকে মঞ্চে প্রবেশ করার যেই পথ সেটি মোটামুটি সুগম করা হয়েছে বলাই চলে। লাল গালিচা বেছানো হয়েছে। দলের যে সকল সদস্যরা ছিলেন, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য যারা ছিলেন, তারা একে একে বেরিয়ে মঞ্চে এই মুহূর্তে অবস্থান করছেন। অর্থাৎ প্রস্তুতি তো অনেক আগে থেকেই সম্পন্ন, এখন শুধু অপেক্ষা তারেক রহমান বের হবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাত্র বের হলেন দেখলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। আবারও গেটটি বন্ধ করে দেয়া হচ্ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একে একে বিএনপির যত নেতাকর্মীরা ছিলেন সবাই বেরিয়ে এসছেন। তারেক রহমান এখন শুধুমাত্র তার বের হওয়ার অপেক্ষায় আছেন। এখন ঠিক এই মুহূর্তে বের হচ্ছেন তারেক রহমান।